আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান আপনারা জানেন আমরা প্রতি মঙ্গল এবং শুক্রবার এই অনুষ্ঠান করি এবং আপনাদের সকলের বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান, খুবই পছন্দের এই অনুষ্ঠান, সেই জিনিস আমরা দেখেছি। কিন্তু আরও একটি বিষয়, আপনারা যারা টিভির পর্দার ওপার থেকে এই প্রোগ্রামটি দেখেন তারা তো দেখবেনই, অবশ্যই দেখবেন, সরাসরি কথাও বলবেন, কিন্তু আপনারা যারা আপনাদের কাছের মানুষ বা আপনারা যারা এই প্রোগ্রামটি আপনাদের কোনো মানুষকে দেখাতে চাইছেন, সেক্ষেত্রে কি করবেন? আমাদের সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে এই চ্যানেলটিকে সার্চ করতে হবে। আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন। সার্চ করলে সেখানে এই মুহূর্তে একদম লাইভ সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান আপনারা সেটি দেখতে পাবেন। আপনারা চাইলেই সেই লিঙ্ক আপনাদের কাছের মানুষকে পাঠিয়ে দিতে পারেন এবং তারাও সরাসরি এই অনুষ্ঠান দেখতে পারেন। এছাড়াও এই অনুষ্ঠান আমাদের যখন হয়ে যাবার পরেও এই অনুষ্ঠানটি ইউটিউবে থাকবে। আপনারা চাইলে পরবর্তীতেও সেই অনুষ্ঠান ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আপনাদের সকলের কাছে ইউটিউবে আমন্ত্রণ রইল, আপনারা আসুন ইউটিউবে সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান সিটিভিএন একেডি প্লাসে দেখুন। এই তো গেল আমাদের আজকের কথা। কিন্তু সর্ববিষয়ে জ্যোতিষ মানে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখানে শুধু জ্যোতিষ বা রাশি নিয়ে আলোচনা হয় না, এখানে আলোচনা হয় এমন কিছু বিষয় নিয়ে যেগুলো হয়তো আপনাদের সবার, আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি এমন ঘটনা, প্রত্যেক দিন ঘটছে এমন ঘটনা। ঠিক যেমন গতকাল একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনার পর সেই মৃত্যুর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। আর এই মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, এই ধরনের ঘটনা আমরা তো বারবার দেখছি, 2026 শুরু হওয়ার পর থেকে বহুবার দেখেছি। আমাদের এই অনুষ্ঠানেই, অর্থাৎ সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানেই গত শুক্রবারও এই বিষয়ে আলোচনা হয়েছে। আপনাদেরকে প্রথমে একবার দেখাই যে ঠিক কি আলোচনা হয়েছিল, কি কথা হয়েছিল, দেখুন। যেহেতু এয়ারই ক্ষেত্রে রবি, মঙ্গল, বুধ, রাহু, এখন শুক্রও আছে, বেরিয়ে যাবে আর 4 দিন বাদে, এই যে একত্রীকরণটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে সবাই, যেহেতু এয়ারই ক্ষেত্র, সুতরাং একটা জায়গাকে আমরা কখনোই ইগনোর করতে পারি না, সেটা হচ্ছে বায়ুমার্গে দুর্ঘটনা, অর্থাৎ এয়ার ক্র্যাশ বা সেই রিলেটেড কিছু হ্যাজার্ড। আপনারা শুনলেন, ঠিক আগের শুক্রবার দাদার বলে যাওয়া এই কথা, একটা সপ্তাহ এখনো হয়নি। আর ঠিক তারপরের অনুষ্ঠানেই আমরা আবারও আলোচনায় বসেছি। আমার সঙ্গে আজকেও সেই একই মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ, জ্যোতিষ এবং সংখ্যা তত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। দাদা, অনেক স্বাগত। নমস্কার বৃষ্টি সহ আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। বৃষ্টির সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালিকা হিসাবে বসা অল্প কিছু দিন, মোটামুটি এই অল্প কিছু দিনের মধ্যে বৃষ্টি আপনাদের সামনে ফিরে দেখা শুরু করলো, মানে আমাদের অনুষ্ঠানকে ফিরে দেখানো শুরু করলো। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের আপনারা তো প্রচুর দিনের দর্শক, আপনারা জানেন সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান থেকে সাধারণভাবে আমি কৌশিক ডি কাশ্যপ জ্যোতিষ কিংবা সংখ্যাতত্ত্ব আঙ্গিকে সেটাই চেষ্টা করি যেটা আগামী ভবিষ্যতের জন্য কেবল আপনার আমার ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে না, কিন্তু আপনাকে আমাকেও সেই ইম্প্যাক্টের মধ্যে নিয়ে গিয়ে ফেলতে পারে। যার ফলে গত শুক্রবার যখন মঙ্গলদেবের কুম্ভ রাশির ঘরে প্রবেশ, যেটা জাস্ট হয়েছে গতকাল সকাল 11টা সামথিং, আর বৃষ্টি বা আপনি আমি সকলেই জানি এখন সকালে উঠে খবরের কাগজের পৃষ্ঠা থেকে চোখ সরিয়ে মুঠোফোনে কিংবা টিভির পর্দায় চোখ রাখার পরে যে প্রথম মর্মান্তিক দুর্ঘটনার খবরটা আমরা পাই, সেটি রাঁচির এয়ার অ্যাম্বুলেন্স ক্র্যাশ, যেটা গতকাল রাত্রে ঘটেছে, সন্ধ্যায় ঘটেছে, রাত্রিবেলা সেটা জানা গেছে। তারপর থেকে বিষয়গুলো আপনি আমি এখন জানি। কেবলমাত্র গতকাল মঙ্গলদেব সরেছেন কুম্ভ রাশি ঘরে,
গত শুক্রবারের মঙ্গলদেব কুম্ভ রাশির ঘরে থাকা অবস্থায় এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন আবার মীন রাশির ঘরে যাবে 2রা এপ্রিলের পরে, সেটা আবার পরে বলবো, কিন্তু কুম্ভ রাশির গৃহে থাকা অবস্থায় এই যে অঙ্গারক যোগ তৈরি করেছে, রাহুর সাথে তৈরি করা শুরু করেছে, মানে 11টা পরেই, কিছুক্ষণ পরে মঙ্গলদেব ঢুকেছেন কুম্ভে, আর সন্ধ্যে 7টা থেকেই এয়ার ক্র্যাশ শুরু হয়েছে। সুতরাং ঝঙ্কারটা কত বেশি আমি বুঝতে পারছি। আপনাকে আমাকেও কর্মের প্রয়োজনে, ব্যক্তিগত জীবনের প্রয়োজনে এদিক ওদিক উড়োজাহাজে যাত্রা তো করতেই হয় আধুনিক যুগে। সুতরাং একদম যদি করতেই হয় তা বলে কি উড়োজাহাজ বন্ধ হয়ে যাবে আগামী 1.5 মাস? এটা তো হতে পারে না কখনো। কিন্তু অন্ততপক্ষে আপনার ব্যক্তিগত জীবনের সময়টাকে দেখে নিয়ে আমার মনে হয় এই যাত্রা আপনার আমার ব্যক্তিগত জীবনেও করা উচিত, যেটা নিয়ে আমি গত শুক্রবারই আমি সাবধান, সচেতন অলওয়েজ আমাকেও করি, আপনাদেরও করি। তার একটাই কারণ, এটা ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট আপনাকে আমাকে ফেলছে না মনে হচ্ছে, কিন্তু কেবলমাত্র এয়ারকাস্টের তো ব্যবস্থা নয়। ওই অনুষ্ঠান যারা শোনেননি গত শুক্রবার, ইউটিউবে আছে, বৃষ্টি এর আগেই বলল, ইউটিউবে গিয়ে যদি আপনারা গত শুক্রবারের সমগ্র অনুষ্ঠানটা দেখেন, সেই অনুষ্ঠানে কিন্তু আমি বন্দুকবাজের হানা থেকে নানা নেগেটিভ এলিমেন্টসের দাপাদাপি এবং আমাদের ইস্ট জোনের এফেক্টিভিটির কথা বলেছিলাম, যেখানে যেহেতু আমি ইস্ট জোনের মানুষ, যথেষ্ট সাবধানতা আপনাকে আমাকে অবলম্বন করার কথা বলেছিলাম। সেই অনুষ্ঠান করে চলে যাওয়ার পরেই দেখুন গত 2 দিন আগেই আমাদের একদম কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় বলা যায় 2জন লস্করি তৈবার সঙ্গে যুক্ত, উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত এরকম 2জন মানুষকে দিল্লি পুলিশ কলকাতার অঞ্চল থেকে ধরে নিয়ে গেছেন। তারা ট্রেস করেছেন, করে তাদের পেয়ে গেছেন, এটা আমাদের গুড লাক। কিন্তু প্রত্যেকটা ব্যক্তিগত জীবনেও আপনাকে আমাকে যথেষ্ট সাবধানতা, সচেতনতা এবং প্রশাসনকে আগাম, যদি আমরা সচেতন হই প্রশাসনও সচেতন হবে, আরও বেশি করে তারা সচেতন হয়তো থাকে, কিন্তু মাঝে মধ্যে তো ভগবানও নিদ্রা যান, প্রশাসনও হয়তো নিদ্রা যান, যার ফলে সেই জাগ্রত করার, যেরকম আমরা যখন দুর্গাপুজো, মূল দুর্গাপুজো করি আশ্বিনে, মানে বাঙালিরা করি মূলত, তখন নিশ্চয়ই আপনারা জানেন, তখন যেহেতু ঘুমন্ত অবস্থায় থাকেন দেবদেবীরা, সেই জন্যে কিন্তু দেবীর আগমনে তখন বোধন করা হয়, যার ফলে তখন দেবীর আগমনে কিন্তু বোধন হয়। কিন্তু এই যে 19শে মার্চ থেকে নবরাত্রি শুরু হবে, চৈত্রাদি নবরাত্রি, প্রতিপদাদি নবরাত্রি 19শে মার্চ থেকে শুরু হবে, যেটাকে আমরা বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো বলে জানি, যেটা মূল দুর্গা পুজো। এই সময় কিন্তু বোধন করানোর প্রয়োজন হয় না। এটা জানেন কি না আপনারা জানি না, অবশ্য আজকাল তো আপনারা পুজো ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানেন, কি জানেন আমি জানি না, তবুও শেয়ার করলাম আর কি। তার কারণ বর্তমানে যখনই আমাদের মকর সংক্রান্তি হয়ে যায় তখন দেবদ্বিজ জাগ্রত অবস্থায় চলে আসেন, যার ফলে চৈত্রাদি মাসে যখন মা ভগবতীকে আমরা আগমন বার্তা জানাই তখন কিন্তু বোধন করতে হয় না, তার কারণ তিনি জাগ্রত আছেন। কিন্তু রামচন্দ্র যখন করেছিলেন আশ্বিন মাসে মা ভগবতীকে পুজো করেছিলেন, যেটাকে ধরে আমরা বাঙালিরা চলি, আমাদের দুর্গাপুজো আমরা ধর্মের থেকে উৎসব পালন করি, কিন্তু রামচন্দ্রে আমাদের অ্যালার্জি আছে, কিন্তু তার পুজোটাই আমরা উৎসবে পালন করি। অদ্ভুত একটা বাঙালির মধ্যে দুর্ধর্ষ একটা ফ্যালাসি আছে, বাঙালি শব্দটাতেই ফ্যালাসি আছে আমার মনে হয়। এটাকে নিয়ে কেউ বাংলা শব্দের ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু পিএইচডি করতে পারেন, এই শব্দবন্ধটাকে নিয়ে আমার মনে হয় আপনারা দারুণ সাকসেস পাবেন। যাই হোক, সেই সময় যেহেতু দেবদেবীরা নিদ্রিত অবস্থায় থাকে তাকে বোধন করা হয়, যার ফলত আমরা যখনই যে কর্মটা করি সে তার ইম্প্যাক্ট আমাদের বুঝতে হয়, সেই ইম্প্যাক্ট অনুযায়ী আমাদের কিন্তু রিয়্যাক্ট করতে হয়, সেই অনুযায়ী আমাদের চলতে হয়। সুতরাং বর্তমানের সময়, বছরের শুরুতেই বলেছিলাম, এই ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মোটামুটি এপ্রিল মাস বা বলা যায় মে মাসের মিডল অবধি সময়টা না খুব একটা ভালো না, যার ফলে ইস্ট জোনে আপাতত 2জন লিঙ্কম্যানকে ধরে নিয়ে গেছে লস্করি তৈবা, দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পুলিশ, ঠিক আছে সেটা,
কিন্তু আপনাকে আমাকেও সচেতন থাকতে হবে। ওই মাঝে মধ্যে নিদ্রিত অবস্থায় দেবতারা গেলে প্রশাসন তো যেতেই পারেন, তাদের জাগ্রত করার জন্য যেন বোধন করা হয় মা ভগবতীর, আমরাই তো করি বোধন করে মা ভগবতীকে জাগ্রত করে আমাদের কাছে আগমন বার্তা জানাই, তিনি আসেন, আমাদের আশীষ দেন, আশীর্বাদ করেন। সেরকম মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে প্রশাসনকে। আপনি আমি সচেতন সাবধান থাকলেই সেটা পারব। সেই জন্য আমার এইগুলো দেখুন জ্যোতিষশাস্ত্রের খুব গূঢ় রহস্য। এইগুলোকে না জানলে আমরা ব্যক্তিগত জীবনে কোনো দিন সুচারুরূপে আমাদের জীবন প্রতিপালন করতে পারবো বলে আমার মনে হয় না। কিন্তু গত প্রায় 14-15 বছর আমি এই সিটিভিএনের পর্দায় আপনাদের সামনে বকবক করছি, মিডিয়ায় 20 বছর হয়ে গেল আমি বকবক করছি, কিন্তু আমার একটা অবসাদগ্রস্ত ফ্যাটিক অবস্থার মধ্যে আমি ক্রমাগত আসছি পশ্চিমবঙ্গে। আমার মনে হচ্ছে যে আমার এই ডাইরেক্ট আপনাদের সঙ্গে বকবক করাটা বেকার। এরকম হঠাৎ আপনারা কোনো দিন এরকম পেতেই পারেন, হতেই পারে, দেখতেই পারেন যে কৌশিক কাশ্যপ কোনো টিভি চ্যানেলে কোনো লাইভ অনুষ্ঠানে নেই। আমার কিন্তু মানসিক জায়গাটা সেই জায়গায় ক্রমাগত যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে মিডিয়া রিলেটেড জায়গাতেই হোক কিংবা নেটের দুনিয়াতেও আমরা সবাই ভাবি আমরা স্পাইডার, সবাই স্পাইডারম্যান নিজেদের ভাবি। জালের মধ্যে ঢুকে গেলাম, ভাবি আমি স্পাইডারম্যান, জাল থেকে ঠিক বেরিয়ে আসবো। জীবনে কেউ জাল থেকে বেরোতে পারি না। নেটের দুনিয়াটাই এমন, কারণ আমরা ভেবে ফেলি আমরা স্পাইডারম্যান, নেটের মধ্যে গেলে ইজি আমরা নেট থেকে বেরিয়ে আসবো, বেরোতে পারি না। ওই নেটের দুনিয়াতেও এবং মিডিয়াতেও এমন কিছু শাস্ত্ররহিত কথা আমি বলে দিলাম। বৃষ্টি জ্যোতিষ জানে না, যারা আপনারা শুনছেন আমি জানি না কতজন মানুষ প্রকৃত জ্যোতিষ শাস্ত্র অনুধাবন করার চেষ্টা করেন, এটা আমার জানা নেই। তারা ভাবলেন কৌশিক কাশ্যপ এই কথাটা বলেছে মানে দুর্দান্ত ঠিক। বিষয়টা হচ্ছে আমি যার ফলে যখনই কোনো কথা বলি গ্রহ নক্ষত্র অনুযায়ী সেটা বলার আপনাদের চেষ্টা করি, এক্সপ্লেন করি যে কেন কথাটা বলছি। যদি কোনো শাস্ত্রগত কথাও আমি কোট করি, কোন শাস্ত্র থেকে ওই কথাটা নিলাম সেই শাস্ত্রের নাম উল্লেখ করে আমি বলি। গতকালই আমার সম্ভবী অ্যাস্ট্রো এই অঙ্গারক যোগ এবং 3 মার্চের চন্দ্রগ্রহণ নিয়ে একটি অনুষ্ঠান আপলোড হয়েছে। অলরেডি হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন। আমি জানি এসব অনুষ্ঠান মানুষ শোনেন, জানেন, মানুষ অনেকটা সচেতন হচ্ছেন। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে আলটিমেট, এবং মুড়ি মিছরির একদর হচ্ছে। এমন একটা অদ্ভুত কাণ্ড আমি গত বছর প্রায়, যদি মিডিয়ার সামনে এসে আপনাদের সঙ্গে কাজ করার লাইফটাকে আমি আমার প্রফেশনাল লাইফ ধরি, তাহলে সেটা 20 বছর। এই 20 বছরে গতকাল আমি আমার যারা আমার সব কিছু সামলান আর কি, আপনাদের টেলিফোন ধরেন, আপনাদের বুকিং নেন, আপনাদের পরামর্শ দেন, আপনাদের টাইম দেন, আপনারা কেউ আধ্যাত্মিক প্রতিকার করতে চাইলে কিভাবে করবেন, যারা দূর থেকে আসেন তারা কিভাবে কি করবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন, কিভাবে হবে, কবে আপনাদের পুজো হচ্ছে, আগাম জানান দেন। এই যে আমাদের অফিসের মানুষরা আছে, তারা অদ্ভুত একটা কথা আমাকে বলল। কোনো একজনের আগামী বৃহস্পতিবার ক্রিয়া আছে, তিনি ওই দিন বলেছেন যদি ক্রিয়াটাকে একটু অন্য ডেটে করা যায়। এটা কোনো ব্যাপার না, হতেই পারে, অনেক মানুষের নানা অসুবিধা থাকে, আমরা অনেক সময় করেও দিই সেখানে, অবশ্যই সেটা ভালো। আবার ফার্দার তার পক্ষে উপযুক্ত তিথি ধরেই করা হয়। এবার সেই কারণটা কালকে আমি চেম্বার থেকে ফিরে রাত্রে জানতে পারলাম। সেই কারণটা কি? আগামী বৃহস্পতিবার দশমী তিথি, যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করার জন্য অপূর্ব একটা তিথি, অপূর্ব তিথি। সেই দিন কেন তার ক্রিয়াটা সে নাকচ করছে? সেদিন নাকি 2টো নক্ষত্র পড়ছে। এটা আমি আমার প্রফেশনাল লাইফে জীবনে শুনিনি। এরকম কারণে তার ক্রিয়াটাকে পিছিয়ে দিতে হবে। তা আমি প্রথমে খানিকক্ষণ একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম কথাটা শুনে, তারপরে হো হো করে হেসে উঠলাম। এবার তারপরে ভাবলাম যে মানুষটি এই কথাটি আবদার করে পাঠালো যে ওই দিন 2টো নক্ষত্র পড়ছে বলে তার ক্রিয়াটা সেদিন না করলে ভালো হয়। তার মানে সে এরকম কোনো মুড়ির কাছে এই কথাটা শুনেছে যেখানে মিস্ত্রির দরটা কম হয়ে গেছে।
এরকম কোনো পণ্ডিত তাকে শুনিয়েছে বা তার মতো প্রচুর মানুষকে শুনিয়েছে যে একই দিনে দুটো নক্ষত্র পড়লে বোধহয় কোনো কাজ হয় না? আমি তো কোথাও শাস্ত্রে এরকম কিছু জানি না। তার কারণ কোনো কিছু মূলত অন্তত ক্রিয়াকর্মের জন্য মূলত দেখা হয় তিথি। তিথিটা মোস্ট ভাইটাল থিং। সেইটাকে ইগনোর করে নক্ষত্র চেঞ্জ হচ্ছে তো হামেশাই হয়, প্রায়শই হয়। নক্ষত্র চেঞ্জ হচ্ছে বলে কোনো পুজো অর্চনা হবে না। তাই আমি তখন ভাবলাম, আমি তাদের বললাম ঠিক আছে সেটা পরিবর্তন করে দেওয়া যাবে, তার বদলে অন্য যারা লাইনে আছে তাদের হয়তো গুড লাক, তাদের ক্রিয়াটা ওই দিন হয়ে যাক, সেটাকেই অ্যারেঞ্জ করা হোক। কিন্তু আমি ভাবলাম সেই মানুষটা কি জ্যোতিষশাস্ত্র যদি পড়ে এটা জানে, তাহলে কোথায় পড়েছে আমার জানার ইচ্ছা ছিল, যে কোথায় এটা লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে, কোন পণ্ডিত এটা লিখেছেন জ্যোতিষশাস্ত্রে, কোন মহর্ষি বলে গেছেন কোথায়, এটা আমার জানার খুব ইচ্ছা ছিল। কিন্তু আমার ধারণা তিনি এসব পড়াপড়ির মধ্যে নেই, হয় গুগল বাবার কাছে গিয়ে জেনেছেন, আর তা না তো আমাদের মতো অতি বিদ্বান অতি পণ্ডিত টিভির পর্দায় মুখ দেখাই বা ইউটিউবের পর্দায় মুখ দেখাই মানে সর্বের সর্বা আমরা সব বুঝি সব জানি, তাদের মুখে শুনেছে, কিন্তু ক্লারিফিকেশন নেই। দেখবেন আগামী বিধানসভা ভোটে, এর আগেও আমি বলেছি, তখন বৃষ্টি আমার সাথে অনুষ্ঠান শুরু করেনি, এর আগেও আমি বলেছি, 1-1.5-2 মাস আগেই বলেছি যে আগামী বিধানসভা ভোটে তৃণমূল জিতবে না হারবে, আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যের ভিন রাজ্যের অ্যাস্ট্রোলজাররা নানা মত দিচ্ছেন। কেউ বলছেন হারবে, কেউ বলছে জিতবে, কেউ বলছে হারবে, কেউ বলছে জিতবে, কেউ ড্র হচ্ছে বলছে না, কারণ এখানে তো ড্র হবে না। কিন্তু কেন জিতবে আর কেন হারবে এটা কেউ এক্সপ্লেন করছে না অ্যাস্ট্রোলজিক্যালি। সেই শুনেই ভিউ বাড়ছে তাদের, সেই প্ল্যাটফর্মগুলোর ভিউ বাড়ছে। আপনারাও যারা শুনছেন, যাদের মনে হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে শাসক দল হারলে আপনাদের আনন্দ হয়, তারা ওটায় লাইক দিচ্ছেন। যাদের মনে হচ্ছে শাসক দল জিতলে আপনাদের আনন্দ হয়, তারা সেই অনুষ্ঠানটায় লাইক দিচ্ছেন, অন্যটাকে বোগাস বলছেন। কিন্তু যে হারবে বলছে সেও অ্যানালিসিস করছে না, যে জিতবে বলছে সেও অ্যানালিসিস করছে না যে কোন পরিপ্রেক্ষিতে তারা কথাটা বলছে। কিন্তু দেখুন লক্ষ লক্ষ ভিউ। তার মানে অ্যাকচুয়ালি নেট দুনিয়ায় আপনার আমার পকেটের পয়সায় মোবাইলে নেট ভরে জ্যোতিষশাস্ত্র ভালোবাসি বা কোনো একটা টপিকে জ্যোতিষশাস্ত্র রিলেটেড ব্যাপারটাকে শুনতে ভালোবাসি বলে সেই পয়সাটা নষ্ট করে আলটিমেট আপনি আমি কি করছি জাস্ট আমার তো মনে হয় অজ্ঞতা ছাড়া আমরা আর কিছু দেখাচ্ছি না। তার কারণ যেখানে গ্রহ নক্ষত্রে, এই যে আপনারা ছোট্ট ক্লিপিংসটা শুনলেন, আগের দিনের অনুষ্ঠানটা যারা শোনেননি দয়া করে শুনে নেবেন বা সম্ভবী অ্যাস্ট্রোর পেজে চলে যান, অনেক ডিটেল অনেক বড় করে আছে। আগের দিনই কথা দিয়ে গিয়েছিলাম, সেটা গতকালই সন্ধ্যেবেলা আপলোড হয়েছে, মানে এয়ার ক্র্যাশ হওয়ার 20 মিনিট আগেই হয়তো হয়েছে, সন্ধ্যে 7টাতেই আপলোড হয়েছে। যদি শোনেন কেন কথা বলছি, কোন শাস্ত্রগত এন্ড থেকে কথা বলছি, কোন শাস্ত্রের উদ্ধৃতি নিয়ে কথা বলছি, কোন পয়েন্টে চন্দ্রগ্রহণ হবে বলে কথা বলছি, কোন পয়েন্ট অবধি মঙ্গলের কুম্ভ রাশিতে গমনের ট্রিমেন্ডাস খতরনাক অবস্থা আছে বলে বলেছি, সব অ্যানালিসিস করা আছে। আমি কৌশিক ডিগার সব বুঝি সব জানি বলে দিইনি। আর যারা আমাকে ভালোবাসেন তারা হ্যাঁ কৌশিকদা বলেছে মানে সব ঠিক, কৌশিক ভাই বলেছে মানে সব ঠিক, না, আমি চাই না এরকম শ্রোতা, এরকম দর্শক আমার হোক। আমি জানি এরকম দর্শক সর্ববিষয়ে জ্যোতিষেরও নেই, সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায়ও নেই একজন। এটা আমার গর্ব, এটাই আমার বল। কিন্তু যে জিনিসটা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে করার চেষ্টা করছিলাম, বারবার আমি বলেছিলাম হিস্ট্রি রিপিট করতে গেলে ক্যাপ্টেন্স লাক দরকার। দেখছেন তো রোববারের খেলা, প্রচণ্ড গালি খেয়েছি জানেন আমার এক বন্ধুর কাছে। একটা বিশেষ কাজ করে আমরা ফিরছিলাম আমাদের ক্লাবের, সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চল, চা খাওয়া যাবে না, সিগারেট টানা যাবে না, এখন খেলা শুরু হয়ে যাবে। বললাম দাঁড়া না, সময় আছে। না ইন্ডিয়ার খেলা হবে, চ। আমি বললাম ইন্ডিয়া আজকে জিতবে না। পরে মোটামুটি পেট ভর্তি গালি আমি তার থেকে খেয়েছি রাত 9:30, পেট ভর্তি গালি খেয়েছি।
মানে শেয়ার তো আপনাদের সঙ্গে বলা যায় না অন মিডিয়া। কিন্তু আমি দেখছি 22 তারিখে খেলা ভারতবর্ষ খেলবে সাউথ আফ্রিকার সাথে, ভারত জিততে পারে না, তা আমি বলবো হ্যাঁ জিততে পারে। কি মুশকিলের কথা। হিস্ট্রি রিপিট করতে গেলে সূর্যকুমার যাদবের 63 নাম্বার জার্সির 63 নাম্বারটা ফাউল করছে। টি20 শুরুর মুখেই বলেছিলাম মিনিমাম 3টে জার্সি নাম্বার ইন্ডিয়া টিমের চেঞ্জ করতে হবে। সূর্যকুমার যাদবের জার্সি নাম্বার 63 থেকে অফ করতে হবে, 3 অফ করে দিয়ে 6 বানাতে হবে, নয় 68 বানাতে হবে, 69 বানাতে হবে। ঈশান কিশনের জার্সি নাম্বার যতই ভালো খেলুক, যতই মারুক, 32 চেঞ্জ করতে হবে। এবং যতক্ষণ 25 বছর বয়সে অভিষেক শর্মা ছিল, ফাটিয়ে দিয়েছে গত সেপ্টেম্বর মাস অবধি এশিয়া কাপ, ফাটিয়ে দিয়েছে। কিন্তু 14ই সেপ্টেম্বরের পরেই 4 সেপ্টেম্বরের পরেই অভিষেক শর্মা 26তম বছরে চলে গেছে তার, যেটা 4 সংখ্যার অভিষেক শর্মার জন্য ভালো না, এবং জার্সি নাম্বার নিয়ে গেলে 4, হুইচ ইজ ভেরি ব্যাড। ইমিডিয়েট 4-এর পাশে 1 লাগানো উচিত অভিষেক শর্মার জার্সিতে। দেখবেন এই 26 বছর বয়সে, যেটা অ্যান্টি নাম্বার 4-এর, তার মধ্যেও চাকা সে ঘোরাচ্ছে, ব্যাট সে ঘোরাচ্ছে, ভারতের স্কোরবোর্ড ঘুরছে। এইগুলো না করলে হিস্ট্রি রিপিট কত করা যাবে আমি জানি না। 3 মিনিট আমার ভাই দেখালো আছে, কেউ ফোনে অনেকক্ষণ আছেন, আমাকে অভিষেক শর্মার মতো এবার 6 মারবেন প্লিজ বৃষ্টি, তাড়াতাড়ি। একদমই একদম অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আপনারা, আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো কৌশিকদা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমার চরণ এত বড় না ভাই, আমি আপনার একজন গুণমুক্ত ভক্ত, মানে মনে হয় একবার ছুটে হাতিবাগানে চলে যায় আপনার কাছে, আপনার সাক্ষাৎ করবো, 2 মিনিট কথা বলবো, কিন্তু ভয় পাই যদি আপনি আমাকে তাড়িয়ে দেন। সত্যি কথা বলতে হলে কি, মে মাস থেকে এমন খারাপ সময় চলছে, ফিস দিয়ে যে দেখাবো সেই ক্ষমতা। বলো ডেট অফ বার্থ বলো। 12ই অক্টোবর 86। 12ই অক্টোবর 86, আজকে 24 তারিখ বললে দেখো লাইনটা পেয়ে গেছো, কারণ তোমার পক্ষে ফেভারেবল ডেট। টাইম বলো। দুপুর 1:40 হাওড়া। দুপুর 1:40 হাওড়া। আমার নাম কৌশিক চ্যাটার্জি। বাহ, তোমার নাম কৌশিক চ্যাটার্জি, ভেরি গুড। বলো কি হয়েছে। আমি শুধু বলছি যে আমি কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। মানে পাবে তো, এই বছরেই তুমি ক্লু খুঁজে পাবে জীবনের, কোনো চিন্তা হয়। আমি ঘরে এমনি নিত্য পুজো পাঠ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কোনো জায়গায় কাজের জায়গায় কোনো ক্লিক করছে, মানে পুরো ব্লক 6 তারিখ থেকে এই মাসে এরকম খারাপ যাচ্ছে। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করছি, মানে এমন রিয়ালে পিচ্ছে হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে তুমি, আমি একটা কথা বলি ভাইটি আমার, শান্ত ওম শান্তি। দুর্দান্ত হরোস্কোপ তোমার, দুর্ধর্ষ হরোস্কোপ। এই বছর থেকেই তোমার জীবন ঘুরবে। খালি তুমি একটা জিনিস ছোট্ট করে প্র্যাকটিস করো, তুমি কি অবস্থায় আছো সেটা তুমিও জানো এবং ঈশ্বর জানে, আমাদের কারোর জানার দরকার নেই। সব থেকে ভালো তুমি জানো এবং তোমার সঙ্গে একই রকম ঈশ্বর জানে। তুমি খালি এটাকে প্র্যাকটিস শুরু করো যে তোমার চাহিদাটা কি, তুমি চাইছোটা কি, সেইগুলোকে লেখো। আমি চাইছি বলতে সত্যি আমি সেবা দিয়ে তার মাধ্যমে অর্জন করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমি 7.5-র মধ্যে এত খারাপ যায়নি যে আমার যাচ্ছে এখন। না 7.5 ওসব কোনো ব্যাপার না, ঠিক আছে। চলে এসো একদিন আমার সাথে সাক্ষাৎ করো, তুমি জ্যোতিষ দিয়েই তো করে কমে খাবে, তা খাবে, অসুবিধার কি আছে তাতে, কোনো অসুবিধা নেই। ভালো করে এই ইচ্ছাটা যেটা রেখেছো সেটাই রাখো, খালি এটাকে স্প্রেড করতে হবে, একটুখানি টেকনিক বদলাতে হবে, কোনো ব্যাপার না। এই বছর থেকেই ঘুরবে তুমি তোমার জীবন, একদম এটাকে মাথায় নিয়ে নাও। খালি ভাবো আমি কি চাই সেটা আগে ঠিক করো, তারপরে কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা তোমার সাথে করে দেখা যাক তোমার ভেতরের ক্ষমতাটাকে উজাগর করা যায় কি না, সে চেষ্টা করবো আমি, চিন্তিত হয়েও না, ঠিক আছে ভাইটি, ভালো থাকো। বেশ, আমাদের প্রোগ্রামের সময়সীমা একদমই শেষ হয়ে গিয়েছে, আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, দুর্গাপুরে 11ই মার্চ এবং বর্ধমানে 12ই মার্চ দাদা থাকবেন, আপনারা সরাসরি সেখানে যেতে পারেন, দাদার সঙ্গে কথা বলতে পারেন, এবং 1 মার্চ থেকে এই দুটি জায়গার বুকিং শুরু হবে। দাদা অনেক ধন্যবাদ, নমস্কার।